আজ আমরা পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটার প্রথম খণ্ড নিয়ে একটু আলোচনা করব। মানে বইটাতে যেভাবে বলা হয়েছে সেই অনুযায়ী সদ্য স্বাধীন দেশের তখনকার কিছু ঘটনা, চ্যালেঞ্জ, রাজনৈতিক উত্তেজনা এগুলো একটু বোঝার চেষ্টা আর কি। হ্যাঁ, ঠিক, একদম। মানে ৭১-এ ১৬ই ডিসেম্বর থেকে শুরু করে ৭৫-এ সেই পট পরিবর্তন পর্যন্ত। এই বইয়ের ভাষ্য অনুযায়ী সময়টা ছিল একই সঙ্গে বিরাট আশার, আবার কঠিন বাস্তবতারও। নতুন দেশ, নতুন স্বপ্ন, কিন্তু সমস্যাও কম ছিল না। শুরুতেই যদি আসি ১৬ই ডিসেম্বরের আত্মসমর্পণের ঘটনায়, রমনা রেসকোর্সের ওই ঘটনা, বইটাতে একটা পাকিস্তানি সেনার মন্তব্য উল্লেখ করা হয়েছে, হাম জো রাহা হ্যায় লেকিন বীজ ছোড়কার যা রাহা হ্যায়। এটা বেশ ভাবনার উদ্রেক করে, তাই না? বইয়ের লেখক এটাকে ভবিষ্যতের একটা সংঘাতের বা বিভাজনের ইঙ্গিত হিসেবে দেখেছেন। আবার একই সঙ্গে কিছু ভারতীয় সেনার বিরুদ্ধে লুটপাটের অভিযোগের কথাও লেখক এনেছেন। হ্যাঁ, ওই যে রেফ্রিজারেটর, টিভি এসব সরানোর কথা। ঠিক। আর এর প্রতিবাদ করে মেজর জলিলকে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। তিনি তো নিখোঁজ হন, পরে ধরা পড়েন, জেলও খাটেন। মানে শুরুতেই একটা অস্থিরতা ছিল আর কি। এরপর বঙ্গবন্ধু দেশে ফিরলেন। তার সেই বিখ্যাত ঘোষণা বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড বানানোর। আবার তিনি অবাঙ্গালীদেরও বললেন বাঙালি হয়ে যেতে। কিন্তু দেশ চালাতে গিয়ে প্রশাসনিক দিকে চ্যালেঞ্জগুলো তো ছিল বিরাট। অবশ্যই, একেবারে নতুন করে প্রশাসন সাজানো। বইটাতে বলা হচ্ছে পুরনো পাকিস্তানি কাঠামোটাকে বম্নভাগ রাখা হয়েছিল। আবার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা কিছুটা শিথিল করা হয় বলেও উল্লেখ আছে। এতে হয়তো ভিন্ন ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আরেকটা কঠিন বিষয় ছিল দালালদের বিচার। শুরুতে একরকম অবস্থান, পরে আবার কঠোর শাস্তির কথা বলা হলো। হ্যাঁ, এটা নিয়ে বেশ বিতর্ক ছিল। আর এই সময়ে কাদের সিদ্দিকীর কিছু প্রকাশ্য কর্মকাণ্ড। হ্যাঁ, ওই যে প্রকাশ্য বিচার বা হত্যার মতো ঘটনা। বইয়ে বঙ্গবন্ধুর একটা উক্তিও নাকি আছে এই প্রসঙ্গে। বইটাতে সেরকমই একটা কথিত মন্তব্যের কথা লেখা হয়েছে। আর এর পরপরই তো নতুন সংবিধান এলো। সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ল। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শে চলতে হবে। কিন্তু ৩২ নম্বর অনুচ্ছেদটা, হ্যাঁ, জীবন আর ব্যক্তি স্বাধীনতার অধিকার। বইয়ের ব্যাখ্যা অনুযায়ী এই অনুচ্ছেদে যে বলা হলো আইন অনুযায়ী ব্যতি রেখে জীবন থেকে বঞ্চিত করা যাবে না। আচ্ছা, এই আইন অনুযায়ী অংশটাই নাকি পরে এক ধরনের সুযোগ তৈরি করে দিয়েছিল, যাকে আমরা ক্রস ফায়ার বলি, সেটার একটা সাংবিধানিক ভিত্তি তৈরি হয় বলে লেখক মনে করেন। ইন্টারেস্টিং পয়েন্ট। আবার ওই সময় টাঙ্গাইলে পুলিশের 2টো গ্রাম পুড়িয়ে দেওয়ার কথাও বইতে আছে ১৯৭৪ সালে। হ্যাঁ, রামপুর আর কুকরাইল। এটাও ক্ষমতার ব্যবহারের একটা উদাহরণ হিসেবে এসছে। রাজনৈতিক দিকে তখন রক্ষী বাহিনীর উত্থান তো বিরাট ঘটনা। ঠিক। আর বইয়ের তথ্য অনুযায়ী আইন পাশ হওয়ার আগেই তাদের কাজ শুরু হয়ে যায়। তাদের কাজ কি ছিল মূলত? অস্ত্র উদ্ধার, চোরাচালান রোধ, এসব। হ্যাঁ, একদিকে যেমন অবৈধ অস্ত্র উদ্ধার বা চোরাচালান দমনের কথা বলা হয়েছে, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অভিযোগও বেশ জোরালো ছিল। সিরাজ শিকদার হত্যাকাণ্ড, সেটা তো এই সময়েই। হ্যাঁ, বইয়ের বিবরণ অনুযায়ী তাকে গ্রেফতারের পর নির্যাতন করা হয় এবং হত্যা করা হয়। মেজর ডালিম, কর্নেল হুদার পর্যবেক্ষণও নাকি একই রকম ছিল। তাই নাকি? আর একটা পত্রিকায় নাকি এটাকে সমর্থনও করা হয়েছিল। হ্যাঁ, বাংলার বাণী পত্রিকায় সম্পাদকীয়তে এই হত্যাকাণ্ডকে সমর্থন করার কথাও লেখক উল্লেখ করেছেন। অন্যদিকে তখন বিরোধী শিবিরও কিন্তু দানা বাঁধছিল, জাসদ তৈরি হলো। ঠিক, ছাত্রলীগের ভাঙন থেকেই এর জন্ম। সিরাজুল আলম খান, মেজর জালিল, আসম রব, এরা ছিলেন নেতৃত্বে। তারপর তাদের সশস্ত্র শাখা গণবাহিনী। কর্নেল তাহের ছিলেন ফিল্ড কমান্ডার। হ্যাঁ, কিন্তু তাদের ওপরেও রক্ষী বাহিনীর বেশ চাপ ছিল। দমন পীড়ন, ধরপাকড়। ১৭ই মার্চের সেই ঘটনার কথা বইতে বিস্তারিত আছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। এর মধ্যেই এলো ৭৪-এর সেই ভয়াবহ দুর্ভিক্ষ। সে এক সাংঘাতিক অবস্থা। বইয়ের তথ্যানুযায়ী আগের বছরের খাদ্য ঘাটতি, তার ওপর পরপর বন্যা।
বাসন্তী দুর্গার সেই জাল পরা ছবিটা এখনো চোখে ভাসে। হ্যাঁ, মর্মান্তিক। অনাহারে মৃত্যু, অব্যবস্থাপনা, ত্রাণ নিয়ে দুর্নীতি, লেখক এই সবগুলো দিকের কথাই এনেছেন। আন্তর্জাতিক মিডিয়া নাকি আগেই সতর্ক করেছিল। হ্যাঁ, নিউজউইকের রিপোর্টের কথা আছে। আমেরিকা নাকি ইচ্ছে করে খাদ্য সাহায্য পাঠাতে দেরি করেছিল, এমন অভিযোগও বইতে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটেই তো কবি রফিক আজাদের সেই বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা। ঠিক, আর এই চরম সংকটের মধ্যেই এলো সংবিধানের ৪র্থ সংশোধনী, মানে বাকশাল। হ্যাঁ, একদলীয় শাসন, প্রশাসনের সব স্তরে নির্বাচিত প্রতিনিধি বাদ দিয়ে অন্য ব্যবস্থা। অনেক পত্রিকা বন্ধ হয়ে গেল, যেমন জাসদের দৈনিক গণকণ্ঠ। বইয়ের তথ্য অনুযায়ী খন্দকার মোস্তাক নাকি এর বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, তার আপত্তির কথা উল্লেখ আছে, কিন্তু সেটা টেকেনি। মানে সার্বিকভাবে একটা দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হচ্ছিল, যার পরিণতি ঘটল ৭৫-এর ১৫ই আগস্ট। তার আগের কিছু ঘটনার কথাও বইতে আছে, যেমন গাজী গোলাম মুস্তফা আর নিম্মির ঘটনাটা। হ্যাঁ, ছোট ছোট ঘটনা, কিন্তু হয়তো এগুলো ভেতরের উত্তেজনাটা বাড়াচ্ছিল। অভ্যুত্থানের পরিকল্পনা তো চলছিলই। মেজর ফারুক, মেজর রশিদ, তাদের সঙ্গে আরও কয়েকজন বরখাস্ত বা অবসরপ্রাপ্ত অফিসারও যোগ দেন, ডালিম, নূর, হুদা। বইয়ের বিবরণ অনুযায়ী ঘটনার রাতে ট্যাঙ্ক, আর্টিলারি ইউনিটগুলো ঢাকা শহরের দিকে এগুতে থাকে। বঙ্গবন্ধুর শেষ ফোন কল সেনাপ্রধান শফিউল্লাহকে, তার ভূমিকা নিয়েও বইতে প্রশ্ন তোলা হয়েছে। হ্যাঁ, শফিউল্লাহর কথিত নিষ্ক্রিয়তার কথা লেখক উল্লেখ করেছেন। এরপর ৩২ নম্বরে আক্রমণ, সিঁড়িতেই বঙ্গবন্ধুকে গুলি করা হয়। মেজর নূর গুলি করেছিলেন বইয়ের ভাষ্য অনুযায়ী। হ্যাঁ, বইতে মেজর মহিউদ্দিন আর মেজর হুদার মুখোমুখি হওয়ার কথাও আছে, এবং শেষে মেজর নূরের গুলিতে বঙ্গবন্ধুর মৃত্যু। খুবই মর্মান্তিক সব বিবরণ। সুতরাং এই বইটার প্রথম খণ্ড থেকে যে চিত্রটা পাওয়া যায় তা হল স্বাধীনতা পরবর্তী প্রথম কয়েকটা বছর ছিল ভীষণ রকম ঘটনাবহুল। সংকট, সংঘাত, রাজনৈতিক অস্থিরশীলতা। একদম, একটা নতুন দেশের জন্য খুবই কঠিন একটা শুরুর সময় ছিল সেটা। অনেক উত্থান পতন। নিঃসন্দেহে এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ওই সময়ের ঘটনা প্রবাহ, এই যে রাজনৈতিক সংঘাত, প্রশাসনিক সিদ্ধান্তগুলো, এগুলো আসলে কতটা আর কিভাবে সদ্যস্বাধীন বাংলাদেশের ভবিষ্যতের পথটা তৈরি করে দিয়েছিল, এটা নিয়ে হয়তো আরও ভাবা দরকার।